হইসারা, এদিকে আয়। জি বলুন। নে ধর, এটা ফেলে দিস। একটা বিস্কুটের খোসা ছেলেটাকে দিয়ে বলল। ছেলেটা চুপচাপ ওটা নিয়ে চলে গেল। কি করবে, প্রতিবাদও তো করা যাবে না, করলেই তো বড় বিপদ। সব মুখ বুঝে সহ্য করতে হয়, কিন্তু সবাই তো আর সহ্য করবে না। তেমনি আমাদের হিরোও করেনি। চলুন তাহলে মূল ঘটনায় আসি। আজ কলেজে আমাদের হিরোর এন্ট্রি হলো। হিরোর সম্পর্কে একটু বলি। হিরোর নাম হচ্ছে হৃদয়, বাবা মায়ের একমাত্র শয়তান, একটু দুষ্টুও বটে। হিরোর এন্ট্রি হতেই হিরোইনের ডাক। ওই এদিকে আয়। হৃদয় এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তখনই আবার মনের ডাক পড়লো। কি হলো, তোকে আমি ডাকছি না? তখনই হৃদয় খেয়াল করলো গোল বড় ফ্রেমের চশমা পরা একটা মেয়ে ওকে ডাকছে। হৃদয়ের চশমা পরা মেয়েদেরকে অনেক ভালো লাগে, তাই এই মেয়েটারও ব্যতিক্রম হয়নি। আমাকে বলছেন? এদিকে আয়। তারপর হৃদয় মুনদের কাছে গেল। জি বলুন। কলেজে কি নতুন? জি। ও আচ্ছা, তা আমার সম্পর্কে কি জানো? জি না। কি তুই ওকে চিনিস না? পাশ থেকে একটা মেয়ে বলল। আরে থাম, ও নতুন মানুষ। তাহলে শোনো, কলেজের সবাই আমায় সম্মান করে। ও কিন্তু কেন? তখনই মুন পাশে দিয়ে যাওয়া একটা ছেলেকে ডাকলো। তারপর ওকে ঠাস করে একটা চড় মারলো আর বলল। সালাম দিসনি কেন? সরি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা এখন। তারপর ছেলেটা চলে গেল। মুনের কাণ্ড দেখে হৃদয় খানিকটা ঘাবড়ে গেল। সে মুনকে সরল সোজা ভদ্র মেয়ে ভেবেছিল, কিন্তু এই যে গুন্ডি চশমিশ হবে কে জানতো। তবে হৃদয়ের মনকে মনে ধরেছে। তারপর মুন হৃদয়কে বলল। এখন বুঝছিস কেন সম্মান করে? জি। এখন যা, ক্লাসের সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আমায় আজ থেকে মুন আপু বলে ডাকবি। ওকে আপু। তারপর হৃদয় সেখান থেকে চলে এলো। আসার পরই অনেক, রিশাদ আর মুন্নার সাথে দেখা হলো। অনেক, রিশাদ আর মুন্না হলো হৃদয়ের আগের ফ্রেন্ড। অবশ্য ওরা আগে থেকেই ব্যাপারটা দেখেছে। কি রে দোস্ত, মুন আপু তোরে কি বলছে? এটাই নাই তো আবার। দোস্ত কোন জায়গা দিয়ে মারছে দেখি। তোরা কি শুরু করলি? আমারে মারবে কেন আবার? কেন আবার? মুনাবু তো কলেজে যারা নতুন আসছে ওদের কি র্যাগিং করে, বেশি বাড়াবাড়ি করলে কিছু না কিছু পানিশমেন্ট দেয়। কি? এর আগে তো কয়েকটা ছেলেকে মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এসব সত্যি নাকি? সব সত্যি। ওদের কথা শুনে আমার গলা শুকিয়ে যেতে লাগলো। এই মেয়ে এত বড় ডেঞ্জারাস হবে তা ভাবিনি। দোস্ত তাহলে আর আমি এর মধ্যে নেই। এর মধ্যে নেই মানে? তুই আবার কি করছিস? মানে তাহলে তোদের সত্যিটা বলেই দেই। আসলে ওই মনকে দেখে আমি ক্রাশ খাইয়া গেছিলাম। ওকে আমার অনেক ভাল লাগছিল। ওর চশমাটা ওর মুখটাকে আরো কিউট করে দিয়েছে। আমার কথা শুনে তিনটাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে। মনে হয় আমি কোনো এলিয়েন। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? তোমারে দেখতে আসি বস। পায়ের ধুলো দাও গুরু। আরে ভাই, এমন করছিস কেন? আমারে বাঁচা ভাই। যদি ওই মাইয়ার একবার সন্দেহ হয়ে যায় তাহলে আমারে মেরে ভর্তা করে দিবে। তার আগে বল, তুই কি ওকে কোনো প্রকারের সংকেত দিয়েছিস? না। ওকে, তাহলে ঠিক আছে, টেনশন করিস না। ওকে ভাই, কিন্তু তোরা থাকিস কিন্তু আমার সাথে। ওকে, থাকবো। আচ্ছা, একটা কথা আমার মাথাতেই ঢুকছে না। ওকে সবাই এত ভয় পায় কেন? কেন কেউ এর প্রতিবাদ করে না? হ্যাঁ, প্রতিবাদ করুক আর হাসপাতালের বেডে শুয়ে থাক। কেন কেন? কি এমন ক্ষমতা ওর? তাহলে শোন, ও হচ্ছে এখানকার এমপির মেয়ে। কি কি বললি? এমপির মেয়ে? অনিকের কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। তারপর আমি আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে গেলাম। তারপর ক্লাসে স্যার চলে এলো, কিন্তু আমি একটা জিনিস দেখে একটু অবাক হলাম, কারণ ওই মেয়েটা আমাদের সাথেই পড়ে। ক্লাস শেষে স্যার চলে গেল। তারপর হঠাৎই একটা মেয়ে আমার সামনে এসে বলল, হাই, আমি আনিকা। আমি হৃদয়। তারপর মেয়েটা বলল। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। ওকে। তারপর মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর আমরা ক্লাসের বাইরে চলে এলাম। তারপর
আমি, মুন্না, অনিক আর রিশাদ মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎই দেখি যে মন আমাদের কাছে এলো। এসেই আমায় বলল, কি কলেজ কেমন লাগছে? জি ভালো। তাই এরা কি তোমার ফ্রেন্ড? জি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে থাকো, আমি আসছি। তারপর মন চলে গেল। মন চলে যাওয়ার পরই অনেক, মুন্না, রিশাদ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে দোস্ত, ওভাবে তাকিয়ে আছিস কেন? ভাই সত্যি করে বল, মুন আপু আর তোর মধ্যে কি চলছে? আরে বেটা, কিছুই না। বললেই হলো, যেই মেয়ে কলেজে সবার উপরে গুন্ডিগিরি করে সেই মেয়ে তোর সাথে এত ভালো ব্যবহার করে কথা বলছে, ব্যাপারটা ঠিক হজম হলো না। তোর তো কত কিছুই হজম হয় না। একটা কাজ কর, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এসে খা, হজমি শক্তি বাড়বে। তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে ওটা বল, টপিক চেঞ্জ করছিস কেন? আরে ভাই, তেমন কিছু হলে অন্ততপক্ষে তোরা তো জানতি নাকি? দেখিস, ট্রেড দেওয়ার ভয়ে আবার আমাদের না জেনে কিছু করিস না যেন। ওকে। তারপর আমরা আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাকি ক্লাসগুলো করে সেদিনের মতো বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আব্বু বলল, কি রে, নতুন ক্লাস কেমন কাটলো? ভালো আব্বু। বিকেলে শুয়ে আছি, হঠাৎই আম্মু এসে বলল, এই অসময় শুয়ে আছিস কেন? এমনি। আচ্ছা শোন, বাস স্ট্যান্ডে যা। কেন? বাস স্ট্যান্ডে যাব কেন? তোর ছোট খালার মেয়ে নুহা আসছে, ওকে গিয়ে আনতে হবে। আমি যেতে পারবো না। যদি না যাস তাহলে এখনই তোর বিছানায় পানি ঢেলে দিব, আর তোর রাতের ভাতও বন্ধ, সাথে সকালেরটাও। এই না না, আমি যাচ্ছি। 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যা। তারপর আম্মু চলে গেল। ধুর, একটু শান্তিতেও থাকতে পারবো না। যদি 2 বেলা উপোস থাকি তাহলে অবস্থা করুণ হয়ে যাবে। কথাটা ভাবতেই গা শিউরে উঠছে। তারপর ওকে আনার জন্য বাস স্ট্যান্ডে গেলাম। গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। তারপর এক জায়গায় গিয়ে বসলাম। তখনই একটা বাস এসে থামলো, আর বাস থেকে কয়েকজন লোকের সাথে একটা মেয়ে নামলো। ভালোভাবে তাকিয়ে দেখি যে ও নুহা। তারপর আমি নুহার কাছে গেলাম। নুহা আমায় দেখে মুচকি হাসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তারপর ওকে নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়ি এসে আমি আমার রুমে চলে গেলাম। রাতে খাবার আগ মুহূর্তে আমি আমার রুমে বসে বসে গেম খেলছিলাম। তখনই দেখি যে নুহা আমার রুমে এলো। কি ব্যাপার? তুমি হঠাৎ আমার রুমে যে? কেন, আসতে পারি না নাকি? না, ঠিক তা না। বলো কি মনে করে? এমনি একা একা বোর হচ্ছিলাম, তাই চলে এলাম। কেন, তুমি ব্যস্ত নাকি? না, ফ্রি আছি। ও আচ্ছা। তারপর নুহার সাথে পড়ালেখার বিষয়ে, ওর বাড়ির বিষয়ে, আরও বিভিন্ন বিষয়ে কথা বলতে লাগলাম। তখনই আম্মু খাবার খেতে যাওয়ার জন্য ডাকলো। তারপর আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন কলেজে গেলাম, আর কলেজ যাওয়ার পরই সেই গুন্ডি গ্যাংয়ের সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তারপর আমি পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই গুন্ডিদের লিডার মানে মনের ডাক পড়ল। এই এদিকে আয়। তারপর আমি মনের কাছে গেলাম। জি বলুন আপু। তোকে দেখে তো সরল সোজা ছেলেই মনে হচ্ছে, তা কালকে ওই ছেলেটার সাথে এত কথা বললি কেন? আমি মনের কথা শুনে তবদা খেয়ে গেলাম। আনিকার সাথে কথা বলেছি তা ও জানলো কেমনে? তাহলে কি ও আমায় ফলো করছিল? কিরে, এত বিড়বিড় করছিস, কথার উত্তর দিচ্ছিস না কেন? কই আপু, ও তো শুধু আমার কাছে এসে হাই হ্যালো করছিল আর বন্ধু হওয়ার প্রস্তাব রাখলো। আর তুই কি বললি? বন্ধু হয়ে নিলাম। ও, বন্ধু হলাম? মাইয়া পাইলেই কি বন্ধু হইতে মন চায় নাকি? সরি আপু, আর এমন হবে না। এখন যা। আর শোন, যদি আর মেয়েদের আশেপাশে দেখি তাহলে পা ভেঙে একদম হাতে ধরিয়ে দিব। ওকে আপু। তারপর আমি সেখান থেকে চলে এলাম। কি মেয়ে রে বাবা! আমি আগে জানতাম যে চশমা পরা মেয়েগুলো অনেক কিউট আর ভদ্র হয়, কিন্তু এ তো পুরো উল্টো। এ কিউট ঠিক আছে, কিন্তু এর মধ্যে তো ভদ্রের ছিটে ফোটাও পর্যন্ত নেই। এ তো পুরাই গুন্ডি। আমার এর থেকে সাবধানে থাকতে হবে। তারপর আমি মুন্নাদের কাছে চলে এলাম। কি রে ভাই, মন খারাপ মনে হচ্ছে তোর?
কি হয়েছে? আর বলিস না। তারপর আমি ওদের সমস্ত ঘটনা বললাম। ভাই তোর কপালে কোন দুঃখ আছে আল্লাহ জানে। তুই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকিস। তারপর ক্লাসে চলে গেলাম। ক্লাসে যাওয়ার পরই আনিকা আমার পাশে এসে বসলো। হাই, কেমন আছেন? আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে মুনকে দেখা যায় কি না। না, মুনকে দেখা যাচ্ছে না। পাশে তাকিয়ে দেখি যে 3 হারামি আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম ওদের তাকানোর মানেটা। কি হলো, এদিক ওদিক কি দেখছেন? হ্যাঁ, কিছু না। কি জানি বাবা, তো বলুন কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আনিকার সাথে টুকটাক কথা বলতে লাগলাম আর এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলাম যে মনকে দেখা যায় কি না। কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে এলো আর মন এখনো পর্যন্ত ক্লাসে আসেনি। যাক, বড় বাঁচা বাঁচলাম। না হলে যদি আনিকাকে আমার পাশে বসা দেখতো তাহলে আমায় মেরে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিত। তারপর ক্লাসে মন দিলাম। ক্লাস শেষে স্যার ক্লাস থেকে চলে গেল আর আনিকা বাইরে গেল। অবশ্য আমায়ও জোর করছিল যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি। তারপর 3 হারামি আমার কাছে এলো। কিরে ভাই, কি হচ্ছে এগুলো? কয় কি আবার হবে? কিছুই না। কিছু না। ওই যে অনিকার সাথে বসা, ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো কি? কি এগুলা? আরে বেটা, এমনি বন্ধু হিসেবে বলেছি। বুঝি বুঝি, আমরা এখন আর কচি খোকা না, আমরা এখন ফিডার খাই না। ওই বেটা, সত্যি তোরা কত কি চলছে? না হলে কিন্তু মনের কাছে গিয়ে সব বইলে দিমু। তোরা কি বন্ধু নাকি শত্রু রে? আমরা হচ্ছি ওষুধের ভোজের মতো, যখন যেটা প্রয়োজন তখন সেই রকমই হয়। এখন বল। আরে ভাই, বললাম তো কিছু না। তবু তোরা কেন আদা জল খেয়ে আমার পিছনে লেগে আছিস? এখন ট্রিট দেওয়ার ভয়ে কিছুই বলবা না, তাই না? যখন সত্যিটা সামনে আসবে তখন আজকের সহ বিগত দিনেরটাও উসুল করে নিব। এখন চল বাইরে যাব। তারপর ওদের সাথে বাইরে গেলাম, কিন্তু ওখানে গিয়েও শান্তি নেই। বাইরে যাওয়ার পর আনিকা জোর করে আমায় পুকুর পাড়ে নিয়ে গেল। সেখানে যাওয়ার পরই দেখি যে মন সেখানে দাঁড়িয়ে আছে। আমাকে আনিকার সাথে দেখে ও অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো মনের এমন লুক দেখে বড় বড় ঢোক গিলতে লাগলাম। আনিকা মনে হয় এত কিছু লক্ষ্য করেনি, সেজন্য ও আমায় পুকুর পাড়ের দিকে টানতে লাগলো, কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। আমি শুধু মনের দিকে তাকিয়ে রইলাম। মন আমার দিকে এখনো পর্যন্ত অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভয়ে পা কাঁপতে লাগলো। তখন মন আমার সামনে এলো। সামনে এসে ডান হাত দিয়ে চশমার ডান পাশটা একটু নাড়া দিল। তারপর আমায় বলল, বাহ, ভালোই চলছে। মানে বুঝিস না? না সত্যি আমি বুঝতে পারছি না। ও আচ্ছা, বোঝাবো তোকে, ভালো করে বোঝাবো। কাল তোকে এতবার বলার পরেও আমার কথা বললি না। এবার তোকে সব হাড়ে হাড়ে টের পাওয়াবো, কথাটা মনে রাখিস। তারপর মন চশমার পাশটা হালকা নাড়া দিয়ে আমায় গুন্ডি লুকটা দেখিয়ে চলে গেল। এদিকে আমি ঘামতে লাগলাম, ভয়ে আমার গলা শুকিয়ে আসছিল। আর ভাবছিলাম যে মন কি আমায় সত্যি মারবে। মারার কথা মনে হতেই আমার বুক কেঁপে উঠল। ও যেই লেভেলের গুন্ডি আর ওর গ্যাং যেই লেভেলের ডেঞ্জারাস, যদি ওর গ্যাংকে আমার পিছনে লাগিয়ে দেয় তাহলে মার একটাও মাটিতে পড়বে না। এসব ভাবতেই প্রচণ্ড ভয় করছিল। তাই আর কলেজে এক মুহূর্ত থাকলাম না, দিলাম দৌড়। আনিকা পিছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু কে শোনে কার কথা। সোজা বাড়ি চলে এলাম। বাড়ি এসে রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনের ভয়টাই আমার ভিতর থেকে যাচ্ছে না। ভয়টা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে। যত ভাবছি তত ভয় বাড়ছে। তখনই হঠাৎ কারো আসার শব্দ পেলাম। তাকিয়ে দেখি যে নুহা আমায় বলল, কি ব্যাপার, কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। আচ্ছা, তোমার এমন লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, ক্লান্ত লাগছে খুব।
আচ্ছা, তুমি তাহলে বিশ্রাম নাও, আমি পরে আসবো। তারপর নুহা চলে গেল আর পুনরায় সেই ভাবনা আমার মাথায় এসে বাসা বাঁধতে লাগলো। মাথাটাও ব্যথা করছে খুব, তাই আমি মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। কি রে, আর কত ঘুমাবি? কয়টা বাজে? প্রায় 4টা বেজে গেছে। দুপুরে খাবারও খাসনি, তাড়াতাড়ি ওঠ। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেলাম। তারপর আবার রুমে এসে গেম খেলতে লাগলাম। তখনই আম্মু আবার এলো। তোর কি কোনো আক্কেল জ্ঞান নেই নাকি? কাল থেকে নোহা ঘরে একা বসে বসে আছে। ওর কি ভালো লাগে বল তো? ওর সাথে তো একটু সময়ও দিতে পারিস নাকি? সেই কখন থেকে মেয়েটা গিয়ে আমার কাছে চুপচাপ বসে আছে। তো আমি এখন কি করব? যা, ওকে এখন একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আয়। আমি পারবো না। যদি না যাস তাহলে আমি এক্ষুনি তোর আব্বুকে কল করে বলে দিব। আর নোহাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা তো তোর আব্বুই বলেছে। এই একজনকে আমি একটু ভয় পাই। এখন যদি আম্মু আব্বুকে বলে দেয় তাহলে আমায় আব্বু একগাদা প্রশ্ন করবে। তার চেয়ে বরং ঘুরতে যাওয়াটাই বেটার হবে। ওকে, নুহাকে রেডি হতে বলো। আমি নোহাকে আগেই বলেছি তৈরি হওয়ার জন্য। ও মনে হয় এতক্ষণে তৈরিও হয়ে গেছে। তারপর আম্মু চলে গেল। এই নুহা মেয়েটাও আমার জীবনটা ঝালাপালা করে দিল। বলতে না বলতেই মহারানী হাজির। তবে আমি নুহাকে দেখে টাসকে খেলাম, কারণ নুহাকে আজ খুব সুন্দর লাগছে। তবে আমার একটা জিনিস ভালো লাগে না, আর তা হলো নুহা চশমা পরে না। আমার চশমা পরা মেয়েগুলোকে খুবই ভালো লাগে। তারপর আর না তাকিয়ে আমিও রেডি হয়ে নিলাম। নুহা ততক্ষণে রুমের বাইরে দাঁড়িয়েছিল। তারপর আমি বের হতে যাব, তখনই আম্মু ডাক দিল আর আমার হাতে 3000 টাকা ধরিয়ে দিয়ে বলল, নোহা যা খেতে চায় তাই খাওয়াবি, কিপটমি করবি না বলে দিলাম। আর এখান থেকে টাকা সরানো ধান্দা করিস না যেন। আমি আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি কাকে দেখছি? উনি কি আমার আম্মু নাকি অন্য কেউ? যেই আম্মুর কাছে দিনে 200 টাকার বেশি টাকা নিতে আমার ঘাম ছুটে যায়। দিন কি পাল্টাইছে নাকি? আজ উনি কিনা আমায় 3000 টাকা দিলেন, কি জানি বাপু। তারপর আর 7-5 না ভেবে নুহাকে নিয়ে চলে এলাম। বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা ডেকে নুহাকে নিয়ে পার্কে গেলাম। পার্কে গিয়ে দুজনেই চুপচাপ বসে রইলাম। হঠাৎই নুহা চেঁচিয়ে উঠল, কি হলো? এমন করছো কেন? না মানে ফুচকা খাবো। তো এতে এত চেঁচানোর কি আছে? চলো। তারপর ওকে নিয়ে ফুচকা খেলাম। খাওয়ার পর আমরা অনেক জায়গায় ঘুরলাম, আরও অনেক কিছু খেলাম। তারপর বাড়ি চলে গেলাম। তার পরদিন আমি কলেজে গেলাম। যাওয়ার পর সোজা অনেকদের কাছে গেলাম। কিরে, কাল তুই ওভাবে না বলে চলে গেলি যে? এমনি। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন রে? কি হয়েছে বল? কিছু না, এমনি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে বল? আচ্ছা তাহলে শোনো। তারপর আমি ওদেরকে কাল মনের কথা বললাম। ওরা এসব শুনে তো হা হয়ে গেছে। দোস্ত, মন না বলা সত্ত্বেও কেন তুই অনেকের সাথে কথা বললি? কি করব ভাই, আমি কি ইচ্ছা করে বলেছি নাকি? সেই তো আমায় জোর করলো। তো এখন বোঝো ঠেলা। দোস্ত, এখন আমি কি করব? ও যদি সত্যি সত্যি মারে আমায়? আচ্ছা তুই দেখ ও কি করে, তারপর না হয় আমরা একটা কিছু ভাববো। আমার হাসপাতালে যাওয়ার পর ভাইবো তোমরা। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? টেনশন নিস না, আমরা আছি তো। তারপর ওদের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। তখনই হঠাৎ মন সেখানে চলে এলো। এসে আমার কলার ধরে টানতে লাগলো। এসব দেখে অনিক, মুন্না আর রিশাদ আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আর এদিকে মন আমায় টানতে টানতে পুকুর পাড়ের দিকটায় নিয়ে এলো। এখানে তেমন কেউ নেই। আমি ভাবতে লাগলাম যে মন আমায় এখানে কেন নিয়ে এলো? আমাকে আবার মারবে না তো? এক প্রকার বড়সড় ভয় আমার মধ্যে বিরাজ করতে লাগলো। ভয়ে আমার পা দুটো রীতিমতো কাঁপতে লাগলো। এদিকে মন আমায় তার সামনে দাঁড় করিয়ে আমার দিকে সরু চোখে তাকিয়ে রইল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এভাবে তাকিয়ে আছেন কেন? মন কিছুই বলছে না। ওভাবেই তাকিয়ে রইল। ওর নিশ্চুপতা দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর মন বলতে লাগলো, তোরা তো সাহস হয়ে গেছে যে আমার কথা শুনিস না। সাহস হবে কেন আপু? আর আমি আপনার কথা কই অমান্য করলাম? করিসনি অমান্য?
আমি যে গতকাল তোকে আনিকার সাথে কথা বলতে বারণ করেছিলাম, শুনেছিস কি আমার কথা? সত্যি তো, কাল তো মনের কথা অমান্য করেছিলাম। এখন আমার কি হবে কে জানে। কিরে, কি বিড়বিড় করছিস? কিছু না, কিছু না। তোকে এখন শাস্তি পেতে হবে। কেন? আমার কথা না শোনার জন্য। আমি মনের কথা শুনে ঢোক গিলতে লাগলাম। জানি না এই মেয়ে আমারে আবার কোন মাইট দেয়, শেষে হাসপাতালের বেডে শুয়ে থাকতে হবে এসব ভাবতেছিলাম। তখনই মন আমার মুখের সামনে তুড়ি বাজালো। আমি হকচকিয়ে উঠলাম। কিরে, হঠাৎ হঠাৎ তুই কোথায় হারিয়ে যাস? না মানে হাসপাতালের বেডে কয়দিন থাকতে হবে তাই ভাবছিলাম আর কি। কেন হসপিটালের বেডে থাকবি কেন? ও মা, আপনি বললেন না যে আমায় শান্তি দিবেন, তাই ভাবছি যে মাইর খাওয়ার পর কতদিন হাসপাতালে থাকতে হবে। আমি তোকে শাস্তি দিব বলেছি, কিন্তু মারবো তো বলিনি। তাহলে কিভাবে শাস্তি দিবেন? শাস্তি দেওয়ারও অন্য ধরন আছে। কেমন? বুদ্ধ একটা, কিচ্ছু বোঝে না, এটাও বলে দেওয়া লাগবে? না বললে বুঝবো কি করে? তখনই মন আচমকাই আমার কলার চেপে ধরল। মনের হঠাৎ এমন কাণ্ডে আমি অনেকটাই চমকে গেলাম। তারপর মন আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। ওর ঠোঁট জোড়া কাঁপছে। ও সেই কাঁপা কাঁপা ঠোঁট নিয়ে আমার মুখের দিকে আরও আগালো, আর সাথে সাথেই ও 4 ঠোঁট এক করে দিল। আমি তো পুরো হতভম্ব হয়ে গেলাম। আমার ঠোঁট আটকে যাওয়াতে কিছু বলতেও পারছি না, কিন্তু মনকে সরাতেও পারছি না। এক অজানা ভালো লাগা আমায় বশ করে নিল। আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল। আমি হাত দুটোকে মুঠি করে নিলাম। আমার শরীরে যেন কারেন্ট খেলে গেল। তখনই সেখানে কারো উপস্থিতি টের পেলাম, আর সাথে সাথে মন আমায় ছেড়ে দিল। সাথে সাথে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু কে আসছে তা দেখার জন্য যেই না তাকালাম, তাকিয়ে দেখি যে আনিকা সেখানে দাঁড়িয়ে আছে। আমি তো আনিকাকে এখানে দেখে একটু অবাক হলাম। যাই হোক, মনও সেখান থেকে চলে গেল। আমি আর ব্যাপারটাকে গভীরে না নিয়ে শান্তভাবে আনিকার কাছে গেলাম। কি পাগল মেয়ে বলো তো? আনিকা কোনো কথা না বলে আমার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল, আর আমি গালে হাত দিয়ে বোকা বনে গেলাম আর ভাবতে লাগলাম যে হঠাৎ আনিকার কি হলো, ও আমায় মারলো কেন? তখনই আনিকা বলল, সেই হৃদয়ছি, তুমি এমন একটা কাজ করবে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমি কি এমন করলাম যার জন্য তুমি আমায় মারলে? সব কিছু করে এখন সাধু সাধছ? আমি কিছু বললাম না, চুপ করে রইলাম। তোকে যত ভালো ভাবছিলাম, কিন্তু তুই কি না মনের সাথে এগুলা করছিস? তখনই আমি লক্ষ্য করলাম যে আনিকার চোখ অশ্রুতে ভিজে গেছে। এটা দেখে আমারও খারাপ লাগতে লাগলো, কিন্তু আমি তো ইচ্ছে করে মনের সাথে এমনটা করিনি। মনি তো আমায় জোর করে পাপ্পি খেলো। তখন আনিকা আবার বলতে লাগলো, শোন, আমি অন্য সব মেয়েদের মতো নই যে বয়ফ্রেন্ডকে অন্য মেয়ের সাথে দেখে একদম ভেঙে যাব। আমি আনিকা, আর আমি তোকে ভালোবাসি। ওকে, জোর করে হলেও আমার ভালোবাসা আদায় করেই ছাড়বো, কথাটা মনে রাখিস। গুন্ডি লোক নিয়ে কথাটা বলল। তারপর আনিকা হনহনিয়ে চলে গেল। আর এদিকে আমি তো আনিকার কথা শুনে হা হয়ে গেলাম। আনিকা আমায় ভালোবাসে মানে? আমি তো আনিকাকে জাস্ট ফ্রেন্ড ভাবতাম। ওর জন্য আমার এমন কোনো ফিলিংসই ছিল না। ধুর, আজ দিনটাই মাটি। একজন মিষ্টি খাওয়ায় তো আরেকজন ঝাল। আমার আগের কলেজটাই ভালো ছিল, না ছিল মেয়ে বন্ধু আর না ছিল এসব প্যারা। ধুর ধুর। তারপর সেখান থেকে মনমরা হয়ে চলে গেলাম আরেক হারার্থীদের কাছে। তারপর ওদের পাশে গিয়ে বসলাম, কিন্তু ওরা আমার দিকে এমন হাঁ করে তাকিয়ে আছে কেন? বিষয়টা কি? তীরে এমন হাঁ করে তাকিয়ে আছিস কেন? দোস্ত, কোথায় মিষ্টি খাওয়াইছিস? আমি আবার মিষ্টি খাবো কই? এই মিথ্যা বলার জায়গা পাও না? তোমার ঠোঁটের স্পর্শ লাল লাল মিষ্টি সব দেখতে পাচ্ছি, আর তুই বলছিস কি না মিষ্টি খাসনি। সত্যি করে বল। ও তেরি, তার মানে মন কিছু করার পর লিপস্টিকের দাগ মুছতে ভুলে গেছি, খাইছে রে। কি রে, কথা বলিস না কেন? কি আর বলবো বন্ধু, এটা ওই পেতনি মনের কারসাজি। আমার কথা শুনে তিনটারই আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। তিনটাই মনে হয় শকড পেয়েছে। তিনটাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি রে, কি হয়েছে তোদের?
দোস্ত, আমাদের তিনজনের কয়েকদিন একটু ক্লাস করতে পারবি? কেন, তোদের আবার কি হলো? আমরা এতদিন পর্যন্ত 3টা শান্ত মেয়েকে পড়াতে পারি নাই, এত চেষ্টার পরেও। আর তুই মাত্র কয়েকদিন একটা গুন্ডি মেয়েকে পড়াই ফেললি। আরে ধুর বেটা, কি কয় এগুলো? দেখ ফালাই কেমন লজ্জা পাইছে। ফালাই এখন মারতে ইচ্ছে করতেছে না, বলছে যে যা হয় আমাদের বলবে, কিন্তু উনি এখন ডুবে ডুবে পানি খায় আর আমাদের জানায়ও নি। আরে ভাই কুল কুল, ঠান্ডা হ। এই দাঁড়া 1 মিনিট, তোর মুখে এটা কিসের দাগ? ও কিছু না, এমনি। সত্যি করে বল, এগুলো কিন্তু থাপড়ের দাগ দেখা যাচ্ছে। না, এটাও মনে হচ্ছে লুকানো যাবে না। তারপর ওদের সবটা বললাম। ওরা আমার কথা শুনে বড় সড়ো নিঃশ্বাস ফেললো। ভাই আমরা একটা পারি না, আর তুই 2টা? আরে ভাই তেমন কিছুই না, আমি ওদের কাউরেই তেমন পছন্দ করি না। ওকে চল, কোথায়? ট্রিট দিবি। হিট? কিসের ট্রিট? সেদিন কি বলেছিলাম যে হাতে নাতে ধরতে পারলে সবগুলো উসুল করে নিব, তো আজ সেই সুযোগ পেয়ে গেলাম। কিন্তু আমি তো আর লাভ করি না। সেটা আমরা বেশ বুঝি, এখন চল। তোরা কি বন্ধু নাকি শত্রু রে? ভাবিস, এখন কথা না বাড়িয়ে চল। কি আর করার, ওদের ট্রিট দিতেই হলো। ওদের ট্রিট দেওয়ার পর বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর আমি আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম, কিন্তু তাতেও শান্তি নেই। একটু পর নুহা আমার রুমে এলো। হাই। ও তুমি? আসো বসো। কি করো? কিছু না, এমনিতেই শুয়েছিলাম। ও আচ্ছা, আজ বিকেলে কি ফ্রি আছো? হ্যাঁ, কেন? না মানে ঘরে একা একা ভালো লাগছিল না, তাই বলছিলাম যে যদি বিকালে কোথাও ঘুরতে যাওয়া যায়। ওকে, সমস্যা নাই, বিকেলে তৈরি থেকো। ওকে। তারপর নুহা এক চিলিক হাসি নিয়ে রুম থেকে চলে গেল, আর আমি আবারও শুয়ে পড়লাম। বিকেলে রুমে বসে গেম খেলছি। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ হলো। তাকিয়ে দেখি যে নুহা দাঁড়িয়ে আছে। তবে আমি নুহাকে দেখে হা হয়ে গেলাম। কি অপরূপ লাগছে নুহাকে। একটা গোলাপি রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা চুড়ি আর একটা গোলাপি টিপ। ওকে একদম গোলাপি পরীর মতো লাগছে। আমি হা করে তাকিয়ে রইলাম। তারপর ওর মৃদু কাশির শব্দে ঘোর থেকে বের হলাম। কি হলো, তুমি এখনো তৈরি হওনি? ও সরি, আসলে ভুলে গেছিলাম। তুমি 2 মিনিট অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। তারপর নোহা চলে গেল, আর আমি তাড়াতাড়ি তৈরি হয়ে ওর সাথে বের হলাম। তারপর আমরা একটা জায়গায় গেলাম। জায়গাটা অনেক সুন্দর আর আমারও অনেক পছন্দের। তবে এর থেকেও সুন্দর একটা জায়গা আছে, যেটা আমার সব থেকে পছন্দের। আমার আশা যে আমি ওখানে আমার কাছের উনিটাকে নিয়ে যাব। যাই হোক, জায়গাটা নুহার অনেক পছন্দ হয়েছে। তবে নুহা খুব কম কথা বলছিল আর খুব হাঁসফাঁস করছিল। আমি কোনো দ্বিধা না রেখে নিজে থেকেই বিশ্বাস করলাম। আমরা বসে টুকটাক কথা বলতে লাগলাম। মনে হয় ও আমায় কিছু বলতে চায়। তোমার কি কোনো সমস্যা? না মানে মানে আমি তোমার কিছু বলতে চাই। বলো, কি বলবে? না মানে তার আগে তুমি প্রমিস করো যে আমায় ভুল বুঝবে না। ওকে, করলাম প্রমিস। এবার বলো। আসলে হৃদয় আই লাভ ইউ। কথাটা একটু ভয়েই বলল। আমি তো নোহার এমন কথা শুনে পুরাই শক। নোহা এমন কথা বলবে আমি কখনো কল্পনাও করিনি। সবটাই আমার কেমন যেন ঘোরের মধ্যে মনে হচ্ছে। তারপর আমি নিজেকে সামলে নিয়ে নোহাকে শান্তভাবে বললাম, দেখো নোহা, আমি জানি যে তুমি খুব ভালো মেয়ে এবং খুব সহজ সরল। তবে তোমার জন্য আমার মনে তেমন কোনো ফিলিংস নেই। আমি তোমাকে শুধু আমার কাজিন হিসেবেই দেখি। আমি আশা করছি যে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। হুম। দেখো নুহা,
তুমি মন খারাপ করো না, আমার থেকে তুমি অনেক ভালো ছেলে পাবে। প্লিজ নোহা, তুমি মন খারাপ করো না। ওকে, সমস্যা নেই। নোহা শান্তভাবে মৃদু হেসে উত্তরটা দিল, কিন্তু আমি নোহার এই মৃদু হাসিটার পিছনে একটা লুকোনো গভীর দুঃখ দেখতে পেলাম। তারপর নোহা আমায় বলল, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাবে না? হুম। তারপর আমরা বাড়ি চলে এলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে চলে এলাম। তারপর শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই দুই চোখের পাতা এক করতে পারছি না। চোখ বুজলে কখনো ভেসে আসে মূলের সেই গুন্ডি লোকটা, আবার কখনো দেখতে পাই আনিকার মুখ, আবার কখনো দেখি নোহার সেই সহজ সরল মায়াবী মুখটা। নোহার মুখে সত্যিই জাদু আছে। বেচারি খুব কষ্ট পেয়েছে মনে হয়, পাওয়ারই কথা। আমি সত্যি ওর সাথে খুব অন্যায় করে ফেলেছি। এভাবে ওকে না বলে অন্যভাবে বললেও পারতাম, কিন্তু একটা ব্যাপারই আমায় খুব অবাক করছে। আজ কি করে একসাথে দুইটা মেয়ের প্রপোজ পেলাম, সাথে মনের কিস? কি করে সম্ভব এসব? এখন আমার কাকে বেছে নেওয়া উচিত, আনিকাকে নাকি নোহাকে? তবে আমার মনে হয় মনও আমায় লাভ করে, না হলে কেউ কি এমনি এমনি এসব দিবে নাকি? তাই যদি হয় তাহলে তো আনার জীবনটা একদম শেষ হয়ে যাবে। একদিকে মনের অত্যাচার, অন্যদিকে আনিকার ভয়, আরেকদিকে নোহার সরলতা। আমি কি পারবো নোহাকে কষ্ট দিতে? কি করে আমি এতটা নিষ্ঠুর হব? কিন্তু আমার হাত যে বাঁধা, আনিকা আর মন যদি একবার জানতে পারে তাহলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আমি যে ওদের কাছে সামান্য শিশু মাত্র। না, এত কিছু না ভেবে আগে গিয়ে দেখি যে নুহা কি করছে। বেচারি অনেক দুঃখ পেয়েছে। আগে গিয়ে ওকে একটু সান্ত্বনা দেই। তারপর আমি আস্তে করে নোসার রুমের সামনে গেলাম, গিয়ে ওর দরজায় টোকা দিলাম, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর আমি আবার টোকা দিলাম, কিন্তু তাও কোনো আওয়াজ পেলাম না। তারপর এক প্রকার দ্বিধা নিয়ে রুমে ঢুকলাম। ঢুকে দেখি যে নুহা রুমে নেই। তখনই আমার বুকটা ধক করে উঠল। কি ব্যাপার, নুহা গেল কই? একটু আগেও তো আমাদের সাথে খাবার খেলো, এখন কই গেল? তারপর আমি নুহাকে খুঁজতে লাগলাম, এই ঘর থেকে ও ঘর, বাদ রাখিনি কোথাও। শেষে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি যে নুহা ছাদের এক কোণায় রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আর আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। ওকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। তারপর আমি শান্ত হয়ে ওর কাছে গেলাম। কি ব্যাপার, কি করছো এখানে? কিছু না, ঘরে একা একা ভালো লাগছিল না, তাই ছাদে চলে এলাম। তারপর নুহা আবার আকাশের দিকে তাকালো। আসলে মোহা খুব সহজ সরল মেয়ে আর খুব নিস্তব্ধ প্রকৃতিরও। ও খুব একটা কথা বলে না, ও সব সময় এমন শান্তভাবে কথা বলে। আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না আমি ওকে ভালোবাসতে পারছি না। এই ব্যস্ত শহরটা এখন বিভক্ত হয়ে পড়েছে, শহরের কোলাহল বন্ধ হয়ে গেছে। তারপর আমি নোহার দিকে আরও একবার তাকালাম। কি মায়াবী চোখ, হালকা মৃদু বাতাসে চুলগুলো উড়ে ওর মুখে এসে পড়ছে। ইচ্ছে করছে সরিয়ে দেই, কিন্তু এক অজানা বাধা এসে আটকে দিচ্ছে। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। তারপর আমি নোহাকে বললাম, আজ চাঁদটা খুব বড় আর সুন্দর, তাই না? হুম। তারপর মোহা আমার দিকে ফিরে বলল, আচ্ছা, একটা প্রশ্ন করব তোমায়। করো। জীবনটা এমন কেন? আমাকে এই ব্যাপারে একটু ধারণা দিতে পারবে? আমি তো নোহার কথা শুনে দ্বিধায় পড়ে গেলাম। এটা আবার কেমন প্রশ্ন? এর উত্তর কি আদৌ আমার জানা নাকি অজানা? তারপর আমি বললাম, জীবনটা কেমন? না থাক, বাদ দাও। তারপর আমি আর সোহাকে কোনো প্রশ্ন করিনি। কিছুক্ষণ দুজনেই ছাদে ছিলাম। তারপর নোহা বলল,
রাত অনেক হয়েছে, চলে নিচে যাই। হুম। তারপর আমরা নিচে গিয়ে যে যার রুমে চলে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম নেই। শুধু আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো আমার মাথায় ঘুরছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর একটু পরে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। কি রে, আর কত ঘুমাবি? কলেজের সময় হতে চললো। আমি তড়িঘড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা খেয়ে কলেজ চলে এলাম। আজ মনটা খুব খারাপ লাগছে। কলেজে ঢোকার সাথে সাথেই আনিকার সাথে দেখা হয়ে গেল। হাই। আমি ওর কথার প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলাম, কোনো জবাব দিলাম না। কখন এলে? এইমাত্র। ও আচ্ছা, চলো। কিন্তু কোথায়? ঘুরতে যাব। আমি যাব না, ক্লাস আছে। একদিন ক্লাস না করলে কিচ্ছু হবে না, চলো তো। কিন্তু তোমার যেতে বললাম না। তারপর এক প্রকার জোর করেই আমায় নিয়ে গেল। অনিচ্ছা সত্ত্বেও ওর সাথে কিছুক্ষণ ঘুরতে হলো, না হলে যে আবার কি করতো কে জানে। কিছুক্ষণ পর আমরা চলে এলাম। এসে অনেকদের কাছে গেলাম। কি রে, তোর আসতে এত দেরি হলো যে? আরে না, সময় মতোই আসছি, কিন্তু আনিকা জোর করে ঘুরতে নিয়ে গেল। ও আচ্ছা, প্রপোজ করতে না করতেই লুচ্চামি শুরু। আরে ভাই, এখানে লুচ্চামির কি আছে? বুঝো না, ফিটার খাও। দুইটার লাগেই তো চলতেছে। দুইটা কই পাইলি? তিনটা। মুখ ফসকে বলে ফেললাম। তিনটা মানে? এই রে, মুখ ফসকে তো সত্যিটা বলে ফেললাম। এখন কি হয় আল্লাহই ভালো জানে। এরা যে লেভেলের হারামি, সেদিন আমার পুরো 12টা বাজায় দিচ্ছিল। এখন আবার কি করবে? কি রে, তিনটা মানে কি? না মানে মানে মাথা চুলকাতে লাগলাম। সত্যিটা বল, না হলে তোর কপালে দুঃখ আসে। আচ্ছা, বলছি। তারপর আমি ওদেরকে নোহার ব্যাপারে সবটা বললাম। ওরা এবার একটু হতভম্ব হয়ে গেল। কি করে একটা মানুষ একই দিন 3টা প্রপোজ পায়? তিনজনই কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর অনেক বলল, দোস্ত, আমরা কেন যেন মনে হচ্ছে যে ব্যাপারটা খুবই সাংঘাতিক। দোস্ত, আমরাও এমনটাই মনে হচ্ছে। না হলে দেখ, একজন মানুষ কি করে 3টা প্রপোজ একদিনেই পায়। তবে আমার এমনটা মনে হয় না। আমার এটাকে কাকতালীয়ই মনে হয়। কি জানি, দেখ কি হয়। এখন কাকে বেছে নিবি ঠিক করলি? এখনো সেরকম কিছুই ভাবিনি। তাহলে আর কি, দেখি কি হয়। তবে আমার মনে হয় মনকেই বেছে নেওয়া উচিত। আমাদেরও একই মত। কেন, তোদের মনের প্রতি এত আগ্রহ কেন? আর তাছাড়াও তো ও তো একটা বড় গুন্ডি। তা ঠিক, তবে ওর মনটা খুব সরল। তুই কি করে জানলি? তুই ওর সাথে আরো কিছুদিন কাটা, তারপরে বুঝবি যে আমি এমনটা কেন বললাম। ওকে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাড়ি চলে এলাম। আজ আর ক্লাস করা হলো না, তবে আজ মনকে দেখিনি। যাক, ভালোই হয়েছে, অন্ততপক্ষে রেহাই পেলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু এলো। কিছু বলবে আম্মু? তোর বাবা তোকে ডাকছে। কেন? সেটা আমি কি জানি, নিজে গিয়েই দেখ। তারপর আব্বুর কাছে চলে গেলাম। আব্বু, তুমি আমায় ডেকেছো? বস এখানে। বলো। আমার বন্ধু সাইদকে তো তুই চিনিস। কাল ওর বড় মেয়ের বিয়ে, আর ও আমাদের সবাইকে যেতে বলছে, আর আজই যেতে বলছে। তো যাবে, এত সমস্যা কোথায়? আসলে আমার একটু কাজ আছে, তাই আমি যেতে পারবো না। তোর মাও নাকি আমার সাথে যাবে, তাই আমি ওকে বলছি যে তুই যাবি, আর কাল আমরা চলে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, তুই যাবি বাস। আর হ্যাঁ, নোহাকে সঙ্গে নিয়ে যাস। আমায় আর বলতে দিল না। নোহাকে আবার টানছো কেন? যেটা বললাম সেটা করো। কি আর করার। তারপর বললাম, ঠিক আছে, বিকেলে যাব, ওকে রেডি থাকতে বলো। তারপর সেখান থেকে
চলে এলাম বিকেলে। আমি রেডি হয়ে নুহার রুমের কাছে গেলাম। রুমের বাইরে থেকে বললাম, তোমার কি তৈরি হওয়া হলো? এই তো আর 5 মিনিট। মেয়েদের 5 মিনিট কখনো ফুরায় না। তারপরে সে পাক্কা আধা ঘন্টা বসে রইলাম, কিন্তু ম্যাডামের বের হওয়ার কোনো নামই নেই। তারপর আবার গিয়ে ওকে ডাক দিলাম। আবারও 5 মিনিটের কথা বলল। কিছু না বলে আবারও বসে অপেক্ষা করতে লাগলাম। মহারানী পাকা আধা ঘন্টা পর বের হয়ে এলো। নুহাকে আজ বেশ লাগছে, কিন্তু ওর উপর খুব রাগও হচ্ছে, কিন্তু তা মুখে প্রকাশ না করে বের হলাম। কিছুক্ষণের মধ্যেই বিয়েবাড়িতে চলে এলাম। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা। তারপর আমরা ভিতরে গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম দিলাম। তারপর নুহার সাথে পরিচয় করিয়ে দিলাম, আর কিছুক্ষণ কুশল বিনিময় করলাম। তারপর মোহনা অর্থাৎ এই বাড়ির ছোট মেয়ে নিয়ে গেল, আর আমি এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগলো। কে তা দেখার জন্য যেই তাকালাম, অমনি আমার চোখ কপালে উঠে গেল, কারণ সামনে মন দাঁড়িয়ে আছে। ওকে দেখে তো আমার হার্টবিট বেড়ে গেল। ও আমায় বলল, তুমি এখানে? মনের মুখে তুমি শুনে অনেকটাই অবাক হলাম। আগে আমায় তুই বলতো, আর এখন তুমি বলছে, ব্যাপারটা কি? কি হলো, কথা বলছো না যে? মানে যার বিয়ে হচ্ছে ওর বাবা আর আমার বাবার ফ্রেন্ড। আমি বিয়েতেই আসছি। ও আচ্ছা, আঙ্কেল আন্টি আসেনি? না, ওনারা কাল আসবে। আচ্ছা যাক, তোমাকে পেয়ে ভালোই হয়েছে। মানে? না কিছু না, চলো এখন। কোথায় যাব? আহা চলোই না। তারপর মন আমায় টানতে টানতে বাইরে নিয়ে গেল, আর ওর গাড়িতে বসতে বলল। আমি অনিচ্ছা প্রকাশ করলেও ও জোর করে বসালো। তারপর মন নিজেই ড্রাইভ করলো। একটু পর গাড়ি একটা ব্রিজের উপর থামালো। তারপর আমায় গাড়ি থেকে নামতে বলল। আমি প্রথমে একটু ভয় পেলাম যে আমায় এখানে কেন আনলো। তারপর মন আমায় নিয়ে ব্রিজের পাশের রেলিং ঘেঁষে দাঁড়ালো। হালকা বাতাস বইছে। হঠাৎই মন মুক্ত বাতাসে দুহাত ছড়িয়ে দিল আর চোখ বন্ধ করে রইল। আমি এতক্ষণ মনের দিকে ভালোভাবে তাকাইনি। মনকে আজ খুবই সুন্দর লাগতেছে। কালো শাড়ির সাথে ম্যাচিং করা কালো চুড়ি আর একটা কালো টিপ, আর তার সাথে আছে ওর সেই মোটা কালো ফ্রেমের চশমাটা, যার উপর আমি প্রথম দিনই ক্রাশ খেয়ে গেছি, যা ওকে কিউট চাশমিশ করে তুলেছে। কিন্তু এমন কিউট একটা মেয়ে গুন্ডিগিরি কেন করে বুঝতে পারছি না। আমি পলকহীনভাবে মনের দিকে তাকিয়ে রইলাম। কি মায়াবী তার চাশমিশ চোখ, যেন নিখুঁতভাবে তৈরি। কিন্তু মন যে আমার দিকে তাকিয়ে আছে, সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপই নেই। কিছুক্ষণ পর মন আমায় হালকা ধাক্কা দিল। ওই এভাবে তাকিয়ে কি দেখো? মনের ধাক্কায় আমি বাস্তবে ফিরলাম, আর খানিকটা লজ্জাও পেলাম। কিছু না। আমি সব দেখেছি, তুমি আমার দিকে তাকিয়েছিলে। মিথ্যা বলছো কেন? না মানে আসলে সরি। হইছে, আর নাকামি করা লাগবে না। তারপর মন আমায় নিয়ে অন্য একটা জায়গায় গেল। সেখানে গিয়ে বায়না করলো যে ও ফুচকা খাবে, আর তা আমি খাওয়াতে হবে। কি আর করার, খাওয়াতে হলো। কিন্তু ওর ফুচকা খাওয়া দেখে আমি হাসি থামাতে পারছি না। একদম বাচ্চাদের মতো খাচ্ছে, নাকে মুখে লাগিয়ে একদম একাকার অবস্থা। আমার হাসি দেখে ও ভ্রু কুঁচকে একবার আমার দিকে তাকালো, আর সাথে সাথে আমার হাসি বন্ধ হয়ে গেল। তারপর মন একটা ফুচকা আমার মুখের সামনে ধরলো। আমি অনিচ্ছা প্রকাশ করলে ও আমার মুখের কাছে হাত এনে বলল যে একটা থাপড়ে দাঁত সবগুলো ফেলে দেব। আমি ভয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর আবার বিয়েবাড়ি চলে এলাম। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আনিকা আর নুহার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে না, কিন্তু কেন যেন মনের বেলায় তেমন হয় না। কিন্তু এমনটা কেন হয়? তাহলে কি আমার ক্রাশটা ভালোবাসার রূপ নিয়েছে? কিন্তু আমি এমনটা করতে পারবো না, কারণ মন একটা গুন্ডি মেয়ে। আমি ওকে ভালোবাসতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি আসার পরই আমার নুহার কথা মনে পড়ল।
আমি তো নোহাকে একা রেখে চলে গেলাম, ও এখন কোথায়? তাড়াতাড়ি আমি নোহাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। তখন আমার মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। বাড়ি ভর্তি মানুষ, এর মধ্যে নুহাকে কোথায় খুঁজবো? তারপর আমি মোহনাকে জিজ্ঞাসা করার পরও বলল যে নুহা নাকি আমার কাছে এসেছে। আমি নুহার ফোনে কল করলাম, কিন্তু ফোন বন্ধ বলল। তখন আমার মাথায় আরও বড় দুশ্চিন্তা ছেয়ে গেল। কোথায় নুহা? শুধু এই চিন্তায় আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তারপর আমি আবার খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি যে নুহা ছাদের এক কোণায় বসে মুখ গুজে কান্না করছে। নুহাকে আমি দেখে একটা গভীর নিঃশ্বাস ফেললাম। আমার দেখে যেন প্রাণ ফিরে পেলাম। তারপর আমি এক পা দুপা করে নুহার দিকে আগালাম। নুহা শব্দ পেয়ে উপরের দিকে তাকালো। ওকে দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছে। তারপর আমায় দেখার সাথে সাথে উঠে এসে আমায় জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। আমি আর ছাড়াইনি, কিন্তু নুহা কাঁদছে কেন? তারপর আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে নুহা, কাঁদছো কেন? কেউ কি তোমায় কিছু বলেছে? কিন্তু নুহা কোনো কথাই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। তারপর আমি ওকে আবারও একই কথা জিজ্ঞেস করলাম। তারপরও ও আমায় ছেড়ে খানিকটা শান্ত হয়ে নাক টেনে টেনে বলল, কোথায় গিয়েছিলে তুমি আমায় একা রেখে? জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। ভয় আমি ছাদে চলে আসি। আমি তো ভেবেছিলাম হয়তো তুমি আমায় একা রেখে চলে গেছো। নুহার কথা শুনে খুব হাসি পাচ্ছে। এমন ভীতু মেয়েও থাকে নাকি? পরক্ষণেই আবার মনে পড়ল যে আমি যে কাজটা করছি তা আমার একদম উচিত হয়নি। নুহা কেন যে কোনো মেয়ে এমন পরিস্থিতিতে ভয় পাবে? কারণ নুহা এই শহরে নতুন। আমার ভরসায় ওকে আম্মু আব্বু আমার সাথে পাঠিয়েছে। আমার উচিত ওকে চোখে চোখে রাখা। না, খুব অন্যায় হয়ে গেছে আমার। নুহার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তারপর নুহা বলল, আমি তোমায় অনেক প্যারা দিই, তাই না হৃদয়? আমি তোমার উপর একটা বোঝা। আরে কি বলছো এসব? আমি সত্যিটাই বলছি, নাহলে আমার এইভাবে একা রেখে চলে যেতে পারতে না। আমি বুঝতে পেরেছি যে নুহা আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছে। তারপর আমি নুহার একটা হাত আমার মুঠিতে নিয়ে বললাম, আর এমন হবে না মুহা, প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দাও। ওকে। না, তুই মন থেকে আমায় ক্ষমা করনি। নুহা কিছু বলল না, শুধু চুপ করে নিজের দিকে তাকিয়ে রইল। আমি ওর মুখটা উঁচু করে দিলাম আর ও আমার দিকে তাকালো। তারপর বললাম, সরি নুহা, নেক্সট টাইম আর কখনো এমন হবে না। তারপর নুহা আমার দিকে তাকিয়ে মুচকি আসলো আর আমায় জড়িয়ে ধরলো। আমি একটু অবাক হলেও কিছু বললাম না, কারণ নুহা এখন দুঃখ পেয়েছে। তারপর নুহা আমায় ছেড়ে দিয়ে বলল, চলো নিচে যাই। চলো। তারপর আমি আর নুহা নিচে চলে গেলাম। সত্যি নুহার মতো মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তারপর আমরা নিচে যাওয়ার পর নুহা একটা মেয়ের কাছে গেল, আর মেয়েটা নুহার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। মোহনাও সেখানে বসে আছে, আরও কিছু মেয়েও আছে। আমি নুহা আর মোহনার কাছে গেলাম। তৎক্ষণাৎ চোখ গেল যেই মেয়েটা নুহার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে তার উপর। এ তো মনকে নুহার সাথে দেখে আমি 1000 ভোল্টের ঝটকা খেলাম। তার চেয়েও বেশি শক পেলাম যখন দেখলাম যে মন আর নুহার দুজনের সাথে হেসে হেসে কথা বলছে। তার মানে ওদের দুজনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। এখন যদি মন জানতে পারে যে নুহা আমার সাথে এসেছে, তাহলে তো আমার অবস্থা খারাপ করে দিবে। আমি তড়িঘড়ি করে সেখান থেকে চলে এলাম। নুহার মন আমায় দেখতে পাইনি। সেখান থেকে সরাসরি আমি ছাদে চলে এলাম। এখন আমি কি করব? মন এমনিতে আনিকার সাথে মিশাতে আমার উপর ক্ষেপে আছে, আর এখন আবার নুহা। আমি কি করি? হঠাৎই পিছন থেকে কেউ ডাক দিল। তাকিয়ে দেখি যে মন দাঁড়িয়ে আছে। এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। আমি তোমায় কিছু বলতে চাই হৃদয়। বলো। আমি তোমায় ভালোবাসি হৃদয়। যেটা ভাবলাম সেটাই হলো, কিন্তু ও আমায় প্রপোজ করেছে, এটা নিয়ে কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে যদি মন নুহার ব্যাপারে জেনে যায়, তাহলে আমার কি হাল হবে? কি হলো, কিছু বলছো না যে? আমি কিছু না বলে তাড়াতাড়ি ছাদ থেকে চলে এলাম। সেদিনের মতো নুহার ব্যাপারে কিচ্ছু জানতে পারিনি, কিন্তু পরদিন আর লুকিয়ে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত মন নুহার ব্যাপারে জেনেই গেল। নুহার ব্যাপারে জানার পর মন বিয়েবাড়ি থেকে চলে গেল। ও মনে হয় খুব রেগে গেছে। তারপর বিয়ে সম্পন্ন হওয়ার পর আমরা চলে এলাম
পরদিন কলেজ গেলাম। কলেজ যাওয়ার পর অনেকরা হাজার প্রশ্ন জুড়ে দিল, কাল কেন আসিনি ইত্যাদি ইত্যাদি। তারপর ওদের বিয়ে বাড়ির ব্যাপারে বললাম, আর নোহার ব্যাপারে যে মন জেনে গেছে ওটাও বললাম। এখন কি করবি? জানি না ভাই, মন কাল রাগ করে বিয়ে বাড়ি থেকে চলে আসছে। আচ্ছা, তুই একজনকে তো বেছে নে। কিন্তু কাকে বেছে নিব তা নিয়ে কনফিউশনে আছি। সেদিনের মতো টুকটাক কথা বলে চলে এলাম, কিন্তু 2 দিন ধরে মনকে কলেজে দেখতে পেলাম না। এদিকে আনিকার প্যারা তো আছেই। না, এভাবে আর পারা যায় না, আমার এটার একটা সলিউশন বের করতেই হবে। সেদিন রাতে অনেক চিন্তা করলাম, চিন্তা করে সিদ্ধান্ত নিলাম যে কাকে বেছে নিব। পরদিন সকালে কলেজ চলে গেলাম। তারপর অনেকদেরও এই বিষয়ে জানালাম, ওরাও শুনে খুশি হলো। তারপর আমি কলেজ থেকে বের হয়ে ফুল কিনতে গেলাম। ফুল নিয়ে আসার সময় হঠাৎই কেউ একজন পিছন থেকে আমার সাথে বাড়ি খেলো। তারপর আর আমার কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরেছে তখন নিজেকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারের উপর পেলাম, তাও একটা বদ্ধ ঘরের মধ্যে, তাও আবার তার মুখটা কালো কাপড়ে ঢাকা। সামনে তাকিয়ে দেখি যে একটা মেয়ে আমার সামনে বসে আছে। আমি তাকে বললাম, আমায় এখানে কেন নিয়ে এসেছেন? মেয়েটার কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে বললাম, কি বলছেন এসব আপনি? আর আপনি কে? তারপর মেয়েটা তার পাশে দাঁড়িয়ে থাকা 2টো ছেলেকে ইশারা করলো আমায় মারার জন্য। তারপর ছেলেগুলো আমায় কিছুক্ষণ মারলো, ইচ্ছা মতো ঘুষি মারতে লাগলো। মায়ের খেয়ে আমি দুর্বল হয়ে পড়লাম। আমার চোখ দিয়ে কেমন যেন ঝাপসা দেখতে পেলাম। তারপর আমি মেয়েটাকে বললাম, প্লিজ আপু, আমার দোষটা কি যদি একটু বলতেন। তারপর মেয়েটা ছেলেগুলোকে ইশারা করে থামিয়ে দিল। তারপর উঠে এসে আমার সামনে এসে দাঁড়ালো আর আমায় একটা থাপ্পড় মারলো। থাপ্পড়টা খেয়ে আমি কুকিয়ে উঠলাম। থাপ্পড়টা বেশ জোরেই মেরেছে।